পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার আছে তার বিরুদ্ধে কেউ কেউ মাঠে রাজনীতি শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছে। পালিয়ে সুইজারল্যান্ড এসেছি, তোমরাও যার যার অবস্থান থেকে পালাও, আপা আসছে। বৃহস্পতিবার রাতে ফেসবুকে হঠাৎ এমন পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ নতুন নেতৃত্ব নিয়ে ফিরছে এবং খুব শীঘ্রই সেই ফিরবার সব ধরনের বন্দোবস্ত ইতিমধ্যে হয়ে গেছে, সমঝোতা হয়ে গেছে। ঘটনা তো একটু কঠিন ভাবে ঘটে গিয়েছে, একেবারে লঙ্গি আর পাইজামা আর নেতি গিট্টু লাগিয়ে গেছে। এই গিট্টু যে এখন কিভাবে ছুটাবো, বিশাল কঠিন গিট্টু লেগে গিয়েছে। কার সাথে কার গিট্টু লেগেছে, যার সাথে যে গিট্টু লেগেছে, মাইর হবে আওয়াজ হবে না, মাইর হবে আওয়াজ হবে না। যে মাইকটা দিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ভালো একটা মাইক দিচ্ছে, কিন্তু এটাই রাজনীতি একটা খেলা খেলে দিচ্ছে। দর্শক, বিশাল একটা সুখবর, জাতীয় পার্টিকে এবার জায়গার মতো ধরা হয়েছে। সেটা কি? মনোনয়ন বাণিজ্য। এবার কিন্তু এই মনোনয়ন বাণিজ্য অর্থ পাচার নিয়ে দুদক একটা অনুসন্ধান শুরু করছে। এখন খবর আছে ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের বিশ্ব খেলোয়াড় মুহূর্তের মধ্যেই প্রমাণিত হলো। বড় ঘটনা ঘটে গেছে দর্শক, ডক্টর ইউনূসের অবাক করা সফলতা। খুব স্বল্প সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ডক্টর ইউনূস ভোল খাওয়াই দিয়েছেন, নাকানি চুবানি খাওয়াই দিয়েছে। এভাবেই উড়াই দিতে হবে, টিট ফর ট্যাট। যেমন ঘেউ ঘেউ তেমন কি হইতে হবে, মগুর হইতে হবে। কারণ আজকে সেলিব্রেশন করতে পারেন, ভিডিও শেয়ার করতে পারেন, কারণ এই প্রথম এত বড় সফলতা অর্জন করেছে। আসেন খেলা হবে, জনগণ বনাম কাহিনী আমলা ভারতের দালালেরা, দেখে কার দম বেশি। ইলিয়াস ভাই গুলা করতেছে কি ভাই? এইভাবে করতে থাকলে তো ভাই খবরই আছে ভাই। ইলিয়াস ভাই যা শুরু করতেছে কি এগুলা, মাথায় নষ্ট। আপনাদের মতো জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই। আপনাদের যতটুকু জ্ঞান আসে তা দেশ রক্ষা করার জন্য আল্লাহর রহমতে যথেষ্ট। তাদেরকে আপনার গোপনে মিটিংয়ে ডেকে দেশের বিরুদ্ধে কাজ করতে বলছেন। আপনাদের তো লজ্জিত হয়ে হয় পালিয়ে যাওয়া উচিত, নয়তো দেশের জনগণের সম্মুখে আপনাদের ফাঁসি রশি গলায় করা উচিত। হাসনাত আব্দুল্লাহ উনি সেনাবাহিনী তাকে ডেকে নিয়ে কি বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এটা নিয়ে, প্লাস আপনার আসিফ মাহমুদ উনি যে বক্তব্য দিয়েছেন এট দ্য বিগিনিং কি হয়েছিল ডক্টর ইউনূস কেন্দ্রিক সেনাবাহিনী প্রধানের তরফ থেকে বলা হয়েছিল, এগুলা মার্কেটে সারফেসড এন্ড ইটস বিকাম a very critical issue for us, ladies and gentlemen. It's bad for Bangladesh, I can tell you that. Now, দ্বন্দ্ব, অবিশ্বাস, mistrust. প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন গত 5ই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যায়। তারপর থেকেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের শাসনামলে আজকে সারা দেশে যেসব ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো। চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার আছে তার বিরুদ্ধে কেউ কেউ মাঠে রাজনীতি শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছে আওয়ামী লীগ প্রসঙ্গে। ইনফ্যাক্ট গতকালই আমি জনাব মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক, তাকে নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এক ধরনের বিরুদ্ধে কথা বলেছেন, কিছু যদি কিন্তু দিয়ে বলেছেন যে আওয়ামী লীগ চাইলে রাজনীতি করতে পারে, কি কি করলে পারে সেটা উনি বলেছেন, কিন্তু একটা ডাউন রাইট নিষিদ্ধ করে দেওয়ার যে আলাপ কোনো দিক থেকে আছে সেটাকে তিনি ওন করেননি। মজার ব্যাপার, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একই রকম কথা স্পষ্টভাবে আবারও বললেন। উনি আগেও বলেছিলেন, সরকারের দিক থেকে সিগন্যাল ছিল, আমি অনেকবার বলেছি যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আর নিচ্ছে না, এটা সরকারের একটা পদক্ষেপ থেকেই বোঝা গেছে। আমি আজও আবার সেটা পুনরুল্লেখ করতে চাই, কিন্তু তিনি কথা বলেছেন গতকাল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ডক্টর কমফোর্ট ইরো, তিনি আসলে আমি খুঁজে দেখলাম তিনি প্রেসিডেন্ট, তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, সেখানে আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন। এই প্রতিষ্ঠানটাকে নিয়ে একটু কথা বলা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুপরিচিত একটা থিঙ্ক ট্যাঙ্ক, নানান রকম ক্রিটিসিজম এটা আছে, লিবারেল একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত। বিভিন্ন সময় তাদের বেশ কিছু ইভ্যালুয়েশন এবং কিছু বায়াস নিয়ে প্রশ্ন আছে, এবং আমি ধারণা করি যে এখন ভারতে প্রচুর আলোচিত একজন ব্যক্তি আছেন, ভীষণ রকমভাবে তার বিরুদ্ধে কথাবার্তা ভারত বলছে, জর্জ সরোস। আমরা সরোসের ওপেন সোসাইটির কথা জানি। সরোস এখানে আসলেন কারণ এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যেটা, এটার শুরুর দিকে যে ফান্ডিং সেটা সরোসের ফান্ড থেকে হয়েছে, এরকম তথ্য সুনির্দিষ্টভাবেই পাওয়া যায়। এবং আমরা খেয়াল করবো ডক্টর ইউনূসের সাথে সরোসের ছেলে দেখা করেছে, এই তথ্যটা আমরা বাংলাদেশি মিডিয়ায় যতটুকু পেয়েছি, ভারতের মিডিয়ায় প্রচুর দেখেছি। কারণ সরোস ওপেন সোসাইটির মাধ্যমে অথরিটারিয়ান দেশগুলোতে, অথরিটারিয়ান হয়ে উঠতে থাকা দেশগুলোতে নানা রকম কর্মকাণ্ড চালান, সমালোচনা আছে নানান দিক থেকে, এবং কিছু কিছু হয়তো সত্যতাও আছে, কিন্তু ভারতে নরেন্দ্র মোদী সরকারের তীব্র ক্ষোভ আছে। এবং আমরা খেয়াল করেছি সর্বশেষ সরোসের প্রতিষ্ঠান যেগুলো ভারতে কাজ করছে সেগুলোতে ভারতের যে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা আছে, তারা নানান অভিযান পরিচালনা করছে, তারা পছন্দ করেন না ওপেন সোসাইটি বা সরোসের যে কোনো প্রতিষ্ঠানকে ভারতের নরেন্দ্র মোদী সরকার খুবই ক্ষুব্ধ। তো যাই হোক, আইসিজি আসলো, তার প্রধানের সাথে প্রধান উপদেষ্টা বরাবরের মতো যে দুটো ইস্যু নিয়ে কথা বলেন, একটা ইস্যু তো সবার সাথে, বিশেষ করে বিদেশি যারাই আসেন তারাই নির্বাচন নিয়ে জানতে চান, এবং তিনি খুব ক্লিয়ারলি তার এই মতামতটা জানান। আর যে নির্বাচন ডিসেম্বরে,
ছোট প্যাকেজ হলে বড় প্যাকেজ সংস্কারের ক্ষেত্রে বড় প্যাকেজ হলে জুনে হবে। আবারও তিনি বলেছেন, দুদিন আগেও তিনি একজন মার্কিন সেনেটরের সাথে একই কথা বলেছেন। যদিও আমি এখন একটা নতুন প্রশ্ন তুলছি, আমি সরকারের দিক থেকে জবাবও চাই। বড় প্যাকেজ প্রথম তো ডিফাইন করতে হবে, ছোট প্যাকেজ বলতে সরকার কি বোঝাচ্ছে। এখন 7 মাসের বেশি 7.5 মাস হয়ে গেছে সরকারের। আর ছোট প্যাকেজ বলতে সরকার কি বোঝে, বড় প্যাকেজ বলতে কি বোঝে, এবং বড় প্যাকেজের জন্য কেন এক্সট্রা 6 মাস সময় বেশি লাগবে, এই জবাবটা দিতে হবে। যাই হোক, আজকের আলোচনা সেটা না, আজকের আলোচনা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে। তিনি বলছেন আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। তিনি আরো বলছেন, জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধের অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগে মামলা করার বিষয়টি সরকার বাতিল করেনি, এটি এখন আলোচনার টেবিলে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমি আইসিসির ব্যাপারে একটা কথা একটু বলে রাখতে চাই। জাতিসংঘ চেয়েছে, কিন্তু আইসিসিতে বিচার করার ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কারো অনুপস্থিতিতে, আইনের ভাষায় ইন অ্যাবসেন্সিয়া বলা হয়, বিচার আইসিসিতে করা যায় না। যেহেতু আইসিসিতে কারো অনুপস্থিতিতে বিচার করা যায় না, শেখ হাসিনার বিচার এবং তার অনেক সাঙ্গপাঙ্গের যদি বিচার আইসিসিতে আমরা করতে চাই, এটা প্রায় অসম্ভব ব্যাপার। কারণ শেখ হাসিনাকে কবে গ্রেফতার করা হবে, তারপর তার বিচার শুরু হবে, এটা ইজ রিয়েলি ভেরি টাফ। কিন্তু বাংলাদেশে আমরা আমাদের যে আইন আছে তাতে অনুপস্থিতিতে বিচার করার সুযোগ আছে, যদিও এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে কনফ্লিক্ট করে। আমাদের নিশ্চয়ই মনে আছে জাতিসংঘ তার যে রিপোর্ট পাবলিশ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেখানে ফালকাত তুর্ক, আমাদের জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের প্রধান, তিনি দুটো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা যদি রক্ষা করি তাহলে আমাদের সাহায্য করবেন বলেছেন। একটা হচ্ছে এই যে ইন অ্যাবসেন্সিয়া বিচার করার সিস্টেমটা বাতিল করতে হবে এবং মৃত্যুদণ্ড বাতিল করতে হবে। জাতিসংঘ মৃত্যুদণ্ডকে এনকারেজ করে না, তার এর বিরুদ্ধে অবস্থান আছে। যাই হোক, আওয়ামী লীগ নিষিদ্ধতার প্রশ্নে আসি। এটা আমরা জানতাম, আমি অন্তত বহুদিন আপনাদেরকে স্মরণ করিয়েছি, যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকবে, তারপরে যারা নতুন আছেন তাদের জন্য বলি, আওয়ামী লীগকে এই সরকার নিষিদ্ধ করতে যাচ্ছেন, এটা আমরা আসলে বেশ আগে বুঝতে পেরেছি। আমি আপনাদেরকে দেখিয়েছি সেই নিউজটা, সেটা হলো সর্বশেষ যখন আন্তর্জাতিক অপরাধ আদালত আইন যেটা আছে সেটার সংশোধনী পাশ হলো, মানে একটু যদি পেছনে যাই, এটা 72 সালের আইন, কিন্তু আওয়ামী লীগ এটার একটা গত টেনিয়রে এসে একটা সংশোধনী করে এর মধ্যে সংগঠনকেও বিচার করা যাবে, রাজনৈতিক দলকে বিচার করা যাবে এই ধরনের অপরাধে সংযুক্ত হিসাবে, সেটা আওয়ামী লীগ যুক্ত করেছিল। তাদের উদ্দেশ্য ছিল জামায়াতকে বিচার করা, বিচার তো করা না হলে বিচারের নাটক করা, ওরা চেয়েছিল এগুলোর মাধ্যমে জামায়াতকে চাপে রাখবে। তো সেই চেষ্টা তারা করেছিল। প্রথম এসে এই আমাদের অন্তর্বর্তী সরকার আসার পর প্রাথমিক যে অ্যামেন্ডমেন্ট প্রস্তাবিত হয়েছিল সেখানে ওই ধারাটা ছিল এবং তার সাথে শাস্তি যুক্ত হয়েছিল, কোনো দল যদি অভিযুক্ত হয় তাকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করা যাবে। কিন্তু ফাইনাল যে আইনটা পাশ হলো সেখানে এই ধারাটা তুলে দেওয়া হয়েছে। বারবার আমরা সেটা মাথায় ঢোকাবো, কারণ সামনে বাংলাদেশের রাজনীতি এই ব্যাপারটা নিয়ে আবর্তিত হবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। যদিও সংগঠনের বিচার করা যাবে না তা না, এখানে বলা হচ্ছে যে কোনো বিচারকের যদি মনে হয় তিনি সেই ব্যাপারেও আহ্বান জানাতে পারেন, কিন্তু স্পেসিফিক কোনো ধারা হিসাবে আর এটা এই আইনে এক্সিস্ট করে না। তবে আওয়ামী লীগের নিষিদ্ধ করার একটা অপশন এখনো সরকারের হাতে আছে, নেই তা না, এটা এই আইন। কিন্তু এটা বাতিল করায় কেন আমি মনে করেছি যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না সেটাই আসি। একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আরেকটা আইন আছে, সেটা হচ্ছে 2009 সালের সন্ত্রাস দমন আইন। সেই আইনের একটা ধারা মোতাবেক কোনো দলকে যদি সন্ত্রাসী দল হিসাবে ডিফাইন করা যায় তাহলে তাকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ করে দেওয়া যায়। শেখ হাসিনার পতনের 2-3 দিন আগে জামায়াত এবং শিবিরকে এই আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল, এর আগে হিজবুত তাহরিরকেও তাই করা হয়েছে। কিন্তু এটা এখন সরকারের হাতে আছে, কিন্তু থাকলেও সরকার এটা করবে না, কারণ আওয়ামী লীগের মতো একটা দলকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা নিয়ে প্রচুর সমালোচনা আসবে। সমস্যা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া যদি চলে, সেটায় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে। আওয়ামী লীগের সেই সুযোগ আছে, আওয়ামী লীগের সেই সুযোগ যখন থাকতো বিচারিক প্রক্রিয়ায়, সেটা যদি সরকার নিষিদ্ধ করার চিন্তা করলেও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করতো। নিষিদ্ধ হতো কিনা এটা নিশ্চয়ই সরকার বলতে পারবে না, কারণ এটা বিচার বিভাগের প্রশ্ন, কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার সেটা চাইতো। আমরাও যদি কেউ চাই সেইভাবে চাওয়ার কথা। সো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা যায় যদি কেউ বলিও, আসলে লাভ নেই, আর সরকার এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা এটা নিষিদ্ধ করছে না। এখন যেটা দাঁড়াবে, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবার ডক্টর ইউনূসও গালি শুনবেন কিনা আমি জানি না, কেউ কিছুটা শুরু করেছেন। মানে এই মানুষটা এত বড় বিভিন্ন বিচারে, এবং প্রায় বলি কথাটা, সমালোচনা করি সরকারের অনেক অদক্ষতা আছে, মানে সব ব্যাকগ্রাউন্ড মাথায় রেখেও এই সরকারের, মানে এই দেশের কোথায় কোথায় কি কি ধ্বংস শেখ হাসিনা করে গেছে যথেষ্ট ভালো জানি, খোঁজ খবর রাখি, বছরের পর বছর এগুলো দেখেছি, এগুলো নিয়ে কথা বলেছি। এই প্রেক্ষাপটে সরকারের আরো ভালো করার সুযোগ ছিল, মানে সরকারের ব্যর্থতা আছে, এবং সেই ব্যর্থতার কারণে প্রধান দায়ভার যে কোনো সবসময় যেটা হয় টিম লিডারকে নিতে হয়, আমাদের প্রধান উপদেষ্টাকে নিতে হবে। কিন্তু আমরা প্রায় যে কথাটা বলি না, যে আমাদের প্রধান উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা না হতেন, মানে আমাকে এই 7 মাস 7.5 মাস পরও যদি কেউ বলে 5 তারিখে ফিরে গিয়ে এই 7 মাস দেখার পর কি মনে করি ডক্টর ইউনূসকে কি প্রধান উপদেষ্টা করা ঠিক আছে, যদি আবার এটাকে ঠিক করার সুযোগ হয়, উত্তর হলো 100 বার পেছনে গেলেও 100 বার ডক্টর ইউনূসকে আমরা চুজ করবো। কারণ হচ্ছে ওই মারাত্মক টার্ময়েলের মধ্যে ওনার মতো একজন ব্যক্তিত্ব আমাদের, আমি প্রায় বলি যে আমাদের ছাতার মতো বদবাচের মতো না থাকলে আমাদেরকে জাস্ট ইন্ডিয়া খেয়ে ফেলতো। তো যেটা বলছিলাম, আমাদের এই
যাবতীয় শ্রদ্ধার পরও আমি দেখি যে তার বিরুদ্ধেও আক্রমণ শুরু হয়েছে। তিনি আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইছেন, আমরা তাকে ট্যাগ করি আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, আমি জানি না এই কথাগুলো তার প্রতি আসতে শুরু করবে কিনা, কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে গ্লোবাল পলিটিক্স এবং জিও পলিটিক্স আমাদের মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বেশ কঠোরভাবে বিপক্ষে বলে মনে করি। যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা কি এখন এই ব্যাপারটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতো একটা খুবই প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কের প্রধানকে বলতে হচ্ছে, যেটার আন্তর্জাতিক অডিয়েন্স আছে, মানে আন্তর্জাতিক অডিয়েন্সকেও আশ্বস্ত করার একটা জায়গা, এবং প্রধান উপদেষ্টা যখন বলেন সেটা খুবই গুরুত্ব দিয়ে সবাই দেখবে। আসলে আমরা একটু স্মরণ করবো গতকালই আমার ভিডিওটা যারা দেখেছেন যেন মাহমুদুর রহমানও এই আলাপটা সামনে এনেছেন, এবং আমরা অনেকবার বলেছি, আবার একটু যোগ করি, জনাব আসিফ মাহমুদ উপদেষ্টা একটা প্রোগ্রামে একবার বিদেশি দূতাবাসগুলোর চাপ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা নিয়ে, এই কথাটা তিনি বলেছেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রিপিট হচ্ছে, তারপরও জাতিসংঘের মতো জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় এখন পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অযোগ্য হচ্ছে না, এবং সেটা দূরেই থাকুক যে সে নিষিদ্ধই হচ্ছে না। পরিস্থিতি এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং এটাই সামনের রাজনীতির বিষয় হয়ে থাকবে। বিশেষ করে নতুন যে পার্টি এনসিপি, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থানটাকে প্রধান রাজনৈতিক একটা জায়গা করে তুলেছেন। নট অনলি দ্যাট, খুবই পাওয়ারফুল, খুবই ইনফ্লুয়েন্সিয়াল বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছেন যারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আমরা সামনে এখন দেখবো আসলে এটা কি দাঁড়ায়। এর মধ্যে নানান দলের নানান কৌশলী অবস্থান আছে। সেই প্রেক্ষাপটে সামনের দিনগুলোর রাজনীতি বাংলাদেশে এই বিষয়টাকে ঘিরেই আবর্তিত হবে, কারণ জনগণের একটা বড় অংশের মধ্যে, বেশ বড় অংশ, এটা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা আমরা মানি। আসলে আওয়ামী লীগ নিয়ে যখন আলাপ হয় অনেকে যেটা বলি যে রাইট, আমি বহুদিন থেকে বলছি, বিশেষ করে 2018 সালের সেই রাতের ভোটের পর থেকে বলি যে আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসাবে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে, আমি সেই সময় থেকে বলি, গট দ্য রেকর্ড। তো যেটা রাজনৈতিক দলই না, তার রাজনীতি করার অধিকার কেন থাকবে? নট অনলি দ্যাট, শেষ পর্যন্ত দল হিসাবে তারা মারাত্মক সব সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সর্বশেষ উদাহরণ হচ্ছে 4 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন, যখন সম্ভবত সেনাবাহিনী আর কোনোভাবে রাজি হচ্ছিল না, পুলিশকে বিজিবিকে দিয়ে আর পারা যাচ্ছিল না, তখন আওয়ামী লীগকে ঘোষণা দিয়ে মাঠে নামিয়েছিল। সারা দেশে 100-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেদিন। সংবিধানে যথেষ্ট ডকুমেন্ট আছে, এটা একটা সন্ত্রাসী দল, এটাকে গ্যাং দল বলতে রাজনৈতিক দল বোঝায়নি, সবই করা যায়, কিন্তু প্রেক্ষাপট সম্ভবত এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এখন আমরা সামনে কিউরিয়াসলি দেখবো আসলে এখানে অন্যান্য দল কিভাবে এই বিষয়টা নিয়ে রাজনীতি করা, সরকারও এটাকে কিভাবে সামাল দেয়। গতকালকে নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ উনি সেনাবাহিনী তাকে ডেকে নিয়ে কি বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এটা নিয়ে, প্লাস আপনার আসিফ মাহমুদ উনি যে বক্তব্য দিয়েছেন এট দ্য বিগিনিং কি হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কেন্দ্রিক সেনাবাহিনীর প্রধানের তরফ থেকে বলা হয়েছিল, এগুলা মার্কেটে সারফেসড and it's become a very critical issue for us, ladies and gentlemen. It's bad for Bangladesh, I can tell you that. Now, দ্বন্দ্ব, অবিশ্বাস, mistrust is there. It's right there, everywhere. I mean, to mitigate those problems and move on, it's going to be tough. And there are not many people who can do it right now in the government or around us, ladies and gentlemen. Now, they need people like us to mitigate it. Because what is the mitigating factors? We're going to find out mitigating factors that we can solve the problem. Because General Walker, এমন একটা কাজ করেছে তারা, হাসনাত আব্দুল্লাহ এবং আপনার এই আসিফ মাহমুদ, যে এখন এই মুহূর্তে এই দ্বন্দ্বটা মিটিয়ে বিশ্বাসটাকে পুনর্গঠিত করে how they can move together, I don't know. It's going to be tough. I mean, from the psychological perspective, because there is a cracked, created inside those people, ladies and gentlemen, people. So, সে বলছে যে প্রথমেই ডক্টর ইউনূসকে চাননি সেনাবাহিনীর প্রধান। নাও ইটস সারফেসড ফ্রম ইয়েস্টারডে, রাইট? সেকেন্ড থিং হলো যে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আওয়ামী লীগকে কেন নির্বাচনে আনতে চায় তারা, দিতে চান তার ফর্মুলাটা। দেখুন, আমি কিন্তু আজকে বলতেছি, আমি বলেছিলাম না যে I do not hate চুপ্পু, রাষ্ট্রপতি চুপ্পু, because he was appointed by Sheikh Hasina. No, that wasn't the reason. The reason was somewhere else. এবং এটা যে কতটা অ্যাকুরেট ছিল আমার সন্দেহ, এবং আমার এই অ্যাসেসমেন্টটা আবারও প্রমাণ হলো, the king of assessment. I know you're gonna laugh at me, you can do that, no problem. কেন জানেন? কারণ 50% মানসিক শক্তি জুগিয়ে দেওয়া আওয়ামী লীগ এবং ভারতের জন্য, 75% কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতি চুপ্পুর এই জায়গাতে থাকাটা মূল কারণ। এবং জেনারেল ওয়াকার, নাও জেনারেল ওয়াকার ইজ এ গুড পারসন বাই দ্য ওয়ে, বাট প্রবলেম ইজ রাষ্ট্রপতি চেটে খাওয়া মাল, ওয়াকার চেটে খাওয়া মাল নয়। ওয়াকার তো তার কৃতজ্ঞতা স্বরূপ কিছুটা আওয়ামী লীগ, আমি বলছিলাম, মনে আছে কিনা আমার বক্তব্য? দেখুন, এই কথাগুলো আমার থ্যাঙ্কস টু দোজ ইনফরমার্স, যারা আমাকে তথ্য দেন। বলেছিলাম ফেসবুকে পোস্ট দিয়ে যে ওকে, আবার সাউন্ড ফিরে আসছে, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, সাউন্ড ইজ রাইট দেয়ার। শুনেন, আমি বলেছিলাম না যে জেনারেল ওয়াকার ইজ নট এ প্রবলেম, Chuppu is a problem, because this guy, he's been working tirelessly 24/7 to bring back Awami League and rehabilitate. বিশ্বাস করেন আপনারা, এবং এটা যে আমাদের রাজনৈতিক দলগুলা যারা চুপ্পুকে ওই স্থানে রেখে দেওয়ার জন্য কাজ করেছেন, ভয়ঙ্কর ক্ষতি করেছেন দেশের।
আমরা 16 বছর 53 বছর পরে একটা দ্বিতীয় সুযোগ বাংলাদেশের মানুষের সামনে এসেছিল দেশটাকে পুনর্গঠিত করার জন্য, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ দলগুলার অদূরদর্শিতা, ইনকম্পিটেন্সির অভাব, এগুলো থাকার কারণে আজকে আমরা আবারও বিপদের সম্মুখীন বাংলাদেশ। যদি খালি চুপ্পুকে সরানো যেত, বাংলাদেশ উড বি বেটার অফ। বাট এই যে বললাম না, এই চুপ্পুকে এখানে রেখেছেন সাংবিধানিক পোস্টের প্রধান ব্যক্তি হলো চুপ্পু, যিনি আর্মি অফিসিয়ালসদেরকে নিয়োগ দিয়ে থাকেন। সব সাংবিধানিক বিচারপতি থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মানুষকে উনি নিয়োগ দিয়ে থাকেন। তাকে বলা যেত আপনি অসুস্থ হয়ে গেছে, চলে যান। এটা না করে তাকে রেখে দেওয়াটা, ক্যান্সারটা জিয়ে রেখেছেন আপনারা, তার পরিণতি আজকে বুক করবেন। এই জায়গা থেকে এই যে ছাত্র নেতারা যারা আছে, প্লাস বাংলাদেশের মানুষ আছে, এটা একসাথে কিভাবে আবার হবে কাজ করবে আমি জানি না। তবে আমি এতটুকু বলতে পারি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার দুঃসাহস সেনাবাহিনী দেখাবে না। কারণ এটা যদি দেখায় বাংলাদেশের সেনাবাহিনীর মৃত্যু ঘটবে উইদিন 24 আওয়ার্স। সেনাবাহিনী এটাতে যাচ্ছে না। আমি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এখন সেনাবাহিনী বাংলাদেশের সত্যিকার অর্থে বাংলাদেশের গর্বের একটা প্রতিষ্ঠান, একমাত্র প্রতিষ্ঠান। এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক প্রস্টিটিউটদের আমলে যতটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, তার মধ্যে এখনো ধ্বংসের ভিতরে দাঁড়িয়ে কিছুটা আস্থা রেখেছে বাংলাদেশের সেনাবাহিনীরা। আর প্রত্যেকটা প্রতিষ্ঠান এই পলিটিক্যাল প্রস্টিটিউটরা 53 বছরে দেশটাকে শেষ করেছে, তিলে তিলে বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে। আজকে আপনি দেখেন, আমি বারবার বলছিলাম যে আমি দেখেন ওয়াকার চলে যাবেন জেনারেল, আমি কখনোই বলি নাই, কিন্তু আমি এটা বলছিলাম যে চুপ্পুকে না সরালে বিপদ আসতে পারে। ওয়াই? বিকজ it was the reason why Awami League and India, they have their boosting in their minds, because চুপ্পুর কারণে। এবং চুপ্পু 24/7 রাষ্ট্রপতি কাজ করেছেন এখানে বসে বসে, কারণ তার তো ওনার তো কোনো কাজ নাই, হিজ আনএমপ্লয়েড গাই লুক লাইক, রাইট? উনি এখানে বসে বসে কাজ করেছেন। এবং আজকে নজিরবিহীন ঘটনা দেখেন কোন পর্যায়ে গেছে। উনি ডক্টর ইউনূসকে তারা মানতে চাননি। এখন আবার বলছেন আপনার যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, নির্বাচন আনতে হবে। দেখুন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার এই বিষয়টা ডিবেটেবল ইস্যু, কিন্তু শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ, আবার এই দুর্বৃত্ত যারা আওয়ামী লীগ শেখ হাসিনার অধীনে ছিল, এই দুর্বৃত্তরা আসলে কারা মন্ত্রী হবে? নিজুম মজুমদার আপনাদের মন্ত্রী হবে। ক্যান ইউ ইমাজিন হোয়াটস গোনা হ্যাপেন টু দ্য কান্ট্রি? রাব্বি আলম আপনাদের এমপি হতে পারে। ইমাজিন দ্যাট, হোয়াট কাইন্ড অফ পিপল ইউ আর হ্যাভিং অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট। এই মানসিক এন্ড সাইকোলজিক্যালি ডিস্টার্বড এন্ড সাইকোপ্যাথস, এরা হবে আপনার এমপি মন্ত্রী। ইমাজিন দ্যাট। এন্ড ভারত এমন যে মিস্টেক করার কারণে বাংলাদেশটাকে জনগণ আবার ফেরত পেয়েছে। সেকেন্ড টাইম you will not get any single opportunity to restore or claim the ownership of your country, ladies and gentlemen. That's the bottom line. So it's a bad news for Bangladesh. এখন এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে তার কিছু মিটিগেটিং ফ্যাক্টর বা কনফ্লিক্ট ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এখানে আসতে হবে ফিরে। এবং আমি এখন জেনারেল ওয়াকারের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। জেনারেল ওয়াকারকে আমরা নষ্ট করেছি। আমরা যেভাবে তার বিরুদ্ধে লেগেছিলাম এই কয়েকটা মাস, একটা জায়গা তো বদলুকে আমরা শান্তিতে, মানে তাকে ওই জায়গা থেকে ডিটাচ হয়ে কাজ করার সুযোগ দেই নাই, ওই জায়গাতে আমরা রেখে দিয়েছিলাম। এবং উনি একজন আওয়ামী লীগের মানুষ। জুম্মা মুবারক, সরি এটা বলতে ভুলে গেছি আজকে এই যে এক্সাইটমেন্টের কারণে, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি দেখেন তাহলে কি হয়েছে, এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের, এখান থেকে উত্তরণের পথ কি? জেনারেল ওয়াকার এই জায়গাতে থাকার অবস্থায় এটা কি আবার কি তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কোনো কিছু আসবে? এবং যারা বর্তমানে আছেন সরকারের সাথে, সরকার মানেই তো বর্তমানে ওই যে এনসিপি তাদের মনোনীত, সত্যতা বলতে গেলে ইটস নট এ সিরিয়াস প্রবলেম। এবং কেন এই সরকার ব্যর্থ হোক, এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় না কেন? মানে সেনাবাহিনীর মূল পাওয়ার বা ক্ষমতা থাকার পরেও সেনাবাহিনী কোনো জায়গাতে রিঅ্যাক্ট করতে পারে না। নাও ইট ইজ ক্লিয়ার, 100% ক্রিস্টাল ক্লিয়ার টু আস। দিস ইজ দ্য ডেঞ্জার। এবং আমি আবার বলছিলাম, তাহলে চুপ্পুকে সরাতে পারলেই আমাদের 70 to 80% জব আমাদের ডান হয়ে যেত। কিন্তু যারা আজকে রুমিন ফারহানা সহ যারা উকলাতি করেছিলেন চুপ্পুকে রাখার জন্য, কোথায় আপনারা? Where are you right now? You played gamble with our country's future. অদূরদর্শিতা, অদক্ষতা, ইনকম্পিটেন্সি এবং দেশপ্রেমের চরম অভাব থেকে যে কাজগুলা করেছেন তার প্রতিফলন বাংলাদেশের মানুষ এখন দিতে হবে। এত সুন্দর একটা সুযোগ বাংলাদেশের সামনে এসেছিল, বাংলাদেশকে ফিক্স করা যেত। নির্বাচন অবশ্যই দিতে হবে, আমরা সেটা চাই, কিন্তু নির্বাচন নামে যদি নির্বাচন দিতে হয়, গণতন্ত্র রক্ষার নামে বাংলাদেশের কোনো নির্বাচন আমি অন্ততকে সাপোর্ট করি না। নির্বাচন দিতে হবে কার্যকরী গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গেলে যদি সেই নির্বাচন সংস্কার করে দেওয়া হয়, ওয়েলকাম, and any time it could take place. But apart from that, election is not the solution of getting democracy or restore democracy. It is because we had so many elections. What is the solution for the nation? Nothing. বরং এই ইলেকশন কেন্দ্রিক ইলেকশন করেই বাংলাদেশের খুনকে প্রতিষ্ঠা করা হয়েছে, গুমকে প্রতিষ্ঠা করা হয়েছে, লুটপাটকে প্রতিষ্ঠা করা হয়েছে, ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশের বুকে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর চেষ্টা করা হয়েছে, বাংলাদেশের মানুষকে গলা টিপে ধরে আপনার টুটে ধরে দেশটাকে কন্ট্রোল করার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এই নির্বাচনের কি দরকার আছে? এটা ইটস আ ডিবেটেবল ইস্যু, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? সো আজকে যারা এই কাজটা করেছেন আপনারা দেখেন কি ধরনের খেলা খেলছেন। আমরা কিন্তু জেনারেল ওয়াকারের কথা বলি নাই, বলছিলাম চুপ্পুকে সরান, because I know the cancer is right there and the boosting 1 million% মানে capacity vitamin A is there for Awami League and India. চুপ রাষ্ট্রপতিকে রেখে দেওয়া কতটা বিপজ্জনক হয়েছে। আপনি তো দেশ ব্যর্থ হলে একটা নির্বাচন তাড়াতাড়ি হবে, নির্বাচন পাবেন, I understand that, বাট নির্বাচন করে কি করবেন আপনারা?
কি সমস্যার সমাধান দিবেন বাংলাদেশের মানুষকে? আমরা এত কষ্ট করেছি 10টা বছর ধরে সবাই মিলে, অনলাইনে আমরা যুদ্ধ শুরু করেছিলাম ফেসিস্টদের বিরুদ্ধে। এখন এসে আপনারা ওনারশিপ নেবেন, এই দেশটাকে আবার আপনারা এমপি হবেন, কোট শুট পরে যাবেন, দ্যাটস নট গোনা ফাকিং হ্যাপেন। গো, উই গোনা কিক অন ইওর অ্যাস এভরি সিঙ্গেল ডে, আই ক্যান টেল ইউ দ্যাট। আমার 2টা ফেসবুক পেজ গেছে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে, একেবারে ক্যাম্পেইন করার কারণে। আপনি কি মনে করেন আমরা ছেড়ে দিব এখানে? আমি আমার ভাইয়ের মুখ দেখতে পারি নাই, আপনি কি মনে করেন এখানে ছেড়ে দিব আপনাদেরকে? নো, উই ফাকিং উইল কিক অন ইওর অ্যাস এভরি সিঙ্গেল ডে। You will be kicked on your ass every single day. I can tell you that. Be careful what the fuck you are doing or praying with the people or us. You know, this country কোনো নেতা বা নেত্রীর নয়, কোনো দলের নয়। বাংলাদেশের মানুষের অধিকার, দেশের মালিকানা প্রতিষ্ঠা যদি কেউ না করতে পারে, এই দেশের কোন রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা নিজেকে রাষ্ট্র ক্ষমতায় আধীন করবে, we not gonna tolerate that. Be careful what the hell you are doing right now. বলছি তো, আমরা দেখতেছি, সবাই সব দেখতেছি আপনারা কি করতেছেন। আপনারা ইফতার পার্টি দিয়ে আর দেশের কিং বনে যাবেন, এর জন্যই ফাকিং আমরা we've been fighting for a long time, এর জন্য আমরা এগুলা করি নাই। মনে রাখবেন, তবে সেনাবাহিনী কেন্দ্রিক বাংলাদেশের মানুষকে মুখোমুখি করে দেওয়া, ষড়যন্ত্র করা নিজের আপনার সাইকোপ্যাথিক বিহেভিয়ার দ্বারা ইটস নট এ গুড সাইন অ্যাজ ওয়েল। সেনাবাহিনীকে ঠান্ডা রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেনাবাহিনীর সহযোগিতায়। তবে ডক্টর ইউনূস থাকলে সেনাবাহিনী আপনার 2টা পা ফেলতে পারবেন না কোনো জায়গাতে, কারণ তারা জানেন কেন ফেলতে পারবেন না। দে নো দিস ভেরি ওয়েল, রাইট? সো এখন যেটা হচ্ছে, আমরা দেখতেছি প্রতিদিন আপনারা কি করেছেন। আমরা বারবার বলছি রাষ্ট্রপতি চুপ্পুকে আপনারা সরান না, আপনারা সরাবেন না। আমি এই জন্য বলি নাই যে চুপ্পু একজন আওয়ামী লীগ নির্ধারিত রাষ্ট্রপতি। নাও, আই নেভার সেড দ্যাট। আমি বলছিলাম যে এই চুপ্পু হবে তাদের 50% বুস্টিং, মানে তাদের যে আপনার যে তারা মনে করে এখনো যে আমার মানুষ এখনো সেনাবাহিনীর প্রধান, আমার মানুষ এখন রাষ্ট্রপতি। ক্যান ইউ ইমাজিন দিস? এবং প্রতি মুহূর্তে তারা সরকারের ভিতরে খবর পায় শেখ হাসিনা, কারণ এরা 5টা রাষ্ট্রপতি চুপ্পু একজন 5টা গোলাম শেখ হাসিনা। ইমাজিন দ্যাট। এই ব্যক্তিকে রেখে দেওয়াটা কতটা বিপর্যস্ত কাজ করে, বিপর্যয়মূলক কাজ করেছেন আপনার রুমিন ফারহানার মতো ব্যক্তি। জাস্ট ইমাজিন দ্যাট। এই দেশের সমস্যার সমাধান আপনারা করতে পারবেন না কখনোই, কারণ ওই ক্যাপাবিলিটি চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদরা বাংলাদেশের সমস্যার সমাধান কখনোই করতে পারবে না, কখনোই না, এটা করতে পারেনি। আজকে কি হইলো এই জায়গাতে? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমরা বারবার বলছিলাম যে আপনারা বুঝতে পারতেছেন না, তারা ভবিষ্যৎ চিন্তা করতে পারে না, মানে কি আসতে পারে। বারবার বলছি চুপ্পুকে সরান, কারণ চুপ্পু হলো এদের মূল শক্তির উৎস। কারণ সাংবিধানিক পোস্টের প্রথম ব্যক্তি এবং প্রধান ব্যক্তি হচ্ছে চুপ্পু আপনার এখানে আছে। দেখুন, আমি আওয়ামী লীগকেও বের করার কথা কখনো বলি নাই। আমি এটাই বলছিলাম এটার একটা সলিউশন হওয়া দরকার, কিভাবে হলে রাষ্ট্র বেঁচে যায়। এই আওয়ামী লীগ, শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ আসা মানে কি? ভারতের পুনর্জাগরণ করা বাংলাদেশে, আবার সেই নিজুম মজুমদারের মতো সাইকোপ্যাথরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় মন্ত্রী হওয়া। কারণ শেখ হাসিনার পা যারা চাটে তারা মন্ত্রী হয়, তারা রাষ্ট্রপতি হতে পারে। শেখ হাসিনা এমন একটা প্রাণী ছিল, স্বৈরশাসক ছিল, তাকে তেল মারবেন, তাকে খুশি করবেন, সে আপনাকে বাংলাদেশ দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। এই ধরনের র্যাকলেস একটা ওমেন ছিল। এবং এই মহিলা যে 2000 মানুষকে খুন করেছে, যে দেশটা বিপর্যস্ত করেছে, মানুষ বয়ে দেশে যেতে পারতো না, মানে গুম হবার বয়ে। এই মহিলাকে আবার আনবেন আপনারা, আবার সুযোগ দিবেন, সে এমপি হবে, মন্ত্রী হবে। আর আমরা কি করি তাহলে বসে বসে এখানে? আহমেদ তারেক কমেন্টের উত্তর দেন ভাই, বলেন আপনি কি জানতে চান ব্রাদার। রাইট? কল্পনা করতে পারেন এই যে আরেকটা তাকে ইংল্যান্ডে দেখলাম 2 দিন পরে উপদেষ্টাদের পালিয়ে যাওয়ার খবর দেয়, এই পালিয়ে গেছে, সেই পালিয়ে গেছে, তার নামটাকে নামও বলে না। এই যে টকশো বক্স করে দেখলাম মাসুক ভাই এদের সাথে মাঝে মাঝে বসে। আপনার একদিন আমার বলছিলাম না এদের সাথে আমি যাবো না কখনোই, মানে এইগুলো কি বসবো, এটা তো পাগল, বুঝছেন? আপনি দেখেন ওই এরা হবে এমপি মন্ত্রী। ইমাজিন দ্যাটস। আরো একটা বার যদি গ্রিপ নিতে পারে সরকারের বাংলাদেশের, সেকেন্ড টাইম আর দেশকে ফেরত পাবেন না। যে বুলটা রাজনৈতিক নেতৃবৃন্দরা করে যাচ্ছে সালাউদ্দিন, ইউ আর রাইট, থ্যাংক ইউ সো মাচ। ওই যে একটা মানসিক প্রাণী প্রতিদিন এসে খবর দিয়ে মানে ঘুমায় না মনে হয়, না খায় না, মানে রোজা তো রাখবে না। কারণ আওয়ামী লীগ করলে তো রোজা 80% আওয়ামী লীগের মানুষ যারা রোজা রাখে না, কারণ তারা মনে করেন কোনো তাদের গড হচ্ছে আপনার শেখ হাসিনা, সুতরাং তাদের রোজা রাখার দরকার নেই। আপনি জানেন তো এরা কিন্তু জেনেটিক্যালি মানে অ্যান্টি আপনার রিলিজিয়ন। সো দিস ইজ দ্য রিয়েলিটি। আমি আবার বলছি, আমি আওয়ামী লীগকে ব্যান করে দিই কখনোই, আমি এটা বলি নাই, রাইট? বাট আমি বলছি যে এটার একটা মিটিগেটিং সিস্টেম দরকার, যেটা করলে আপনি আজকে কি ভারত এই আওয়ামী লীগ আজকে ভারতের এজেন্ট, তারা ভারত আসবে বাংলাদেশে আওয়ামী লীগ আসলে। কারণ আপনি দেখেছেন তো কিভাবে তাদেরকে মানে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, অর্থাৎ ভারত আওয়ামী লীগকে দেওয়া মানে আওয়ামী লীগ মানে ভারত বাংলাদেশের। আচ্ছা, এই জন্য কি যুদ্ধ করলাম আমরা? এই জন্য কি বাংলাদেশের মানুষ প্রাণ দিল? এগুলো করলো। এখন এই যে রাজনৈতিক দলগুলো আছেন যারা রাষ্ট্রপতি চুপ্পুকে রাখার জন্য একগে মাঠে পানি খেয়ে মাঠে নেমেছিলেন, কোথায় আপনারা এখন বলেন? এটার মানে কনসিকুয়েন্স, ফিউচার কনসিকুয়েন্স কখনো ভেবেছিলেন? কখনো চিন্তা করেছিলেন কি হতে পারে ফিউচার কনসিকুয়েন্স যদি উনি থাকে? কখনো কল্পনা করেছিলেন? কখনো আমরা কল্পনা করেছি, কারণ আমরা বলেছিলাম যে চুপ্পু থাকা মানে এখানে একটা রাষ্ট্রীয় গোপন খবরও আপনি তাকে না, সব চলে যায় আওয়ামী লীগের কাছে এই চুপ্পুর কারণে। কারণ সে রাষ্ট্রপতি, এমন জায়গা সব জায়গা তার মানে অ্যাক্সেস আছে একজন ব্যক্তি থাকার কারণে। এটা আপনি সরাইতে পারলেন না এই দেশটাকে। এই জন্য তো সরকার কেন আইন শৃঙ্খলার উন্নতি হয় না? আপনি দেখেছেন এখন কোন জায়গা থেকে এগুলো শুরু হয়? এই সরকার যদি না এখানে পরিবর্তন না আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এই সরকার জীবনে করতে পারবে না। এই সরকার আমাদের কথা শুনে নেয় অনেক ক্ষেত্রে। আপনারা অদক্ষ, অনেক অযোগ্য মানুষ আছে সরকারি যারা পরিচালনায়, তাদের কি যোগ্যতা আছে আমি জানি না, সত্য কথা বলতে গেলে, রাইট? সো আপনারা এদেরকে নিয়েছেন। এখন দেখেন, কারণ
সরকারের ভিতরে দূরদর্শীমূলক মানে কোনো লোক নাই। আপনারা যাদেরকে নিয়েছেন অনেক যাদেরকে, এরা রাজনৈতিক থট বা ভিশন চিন্তা করার ক্ষমতা এই লোকগুলার কোনোদিন নাই। যে 10 years পরে 2 বছর পরে কি হতে পারে এই সরকারের, ইফ এভরিথিং দ্য ওয়ে আই অ্যাসেস, ইউ ডোন্ট হ্যাভ ইভেন আ সিঙ্গল ক্যাপাসিটি টু অ্যাসেস দ্য সিচুয়েশন, আপকামিং সিচুয়েশন। আর আপনি তাহলে রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? দ্যাটস হোয়াই দ্য প্রবলেম ইজ রাইট দেয়ার, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ইটস সো স্যাড টু সি দিস কান্ট্রি ইজ ইন সাচ এ টার্মোইল, লেডিস এন্ড জেন্টলম্যান। ইটস সো স্যাড ফর আস। আমরা উই এক্সপেক্টেড সামথিং মাচ বেটার, এবং ভুলটা করেছেন এবং রাজনৈতিক দলগুলোর কারণে বাংলাদেশ আর কোন জায়গাতেই তার জায়গাতে পৌঁছতে পারলো না। সো স্যাড ইট ইজ। এবং রাজনৈতিক দলগুলা নেতৃবৃন্দ যারা আছেন, ইউ গট টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এবং আমার মাই ক্যাম্পেইন, আফটার রমাদান ইটস গোইং টু বি স্টার্টেড, এন্ড এটা আমি আন্তর্জাতিক বিশ্বে আপনাদেরকে ডিফেম করব, রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দকে। বলেছিলাম প্রথমেই, এখনো বলছি, আপনাদের অ্যাস যদি, ইফ ইউ ডু নট ফিক্স দ্য অ্যাস, ইউ বি কিকড অন ইওর অ্যাস এভরি সিঙ্গেল ডে। কোন নেতা নেত্রী, কোন দলকে বাংলাদেশের ক্ষমতা কিং বা প্রিন্স বা প্রিন্সেস বানানোর জন্য বাংলাদেশের মানুষ স্বাধীন যুদ্ধ করে নাই, আর আমরা এতটা স্যাক্রিফাইস করে নাই। বি কেয়ারফুল what the fuck you are doing right now with the nation. You know, you got to pay for everything. It's going to come back to you. That's the bottom line, ladies and gentlemen. I have to go because it's a limited time right now. But have a blessed day today. Next time আমি একটু পরে আসবো আবার, ঘন্টা 2 ঘন্টা পরে। Let me manage sometimes, ladies and gentlemen. Have a good day. Assalamu alaikum. আওয়ামী লীগ নতুন নেতৃত্ব নিয়ে ফিরছে। আপনাদের সুখবর দিতেই এসছে, বিশেষ করে সারা দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ ফিরছে, এবং খুব শীঘ্রই সেই ফিরবার সব ধরনের বন্দোবস্ত ইতিমধ্যে হয়ে গেছে, সমঝোতা হয়ে গেছে। আমরা বলে আসছি যে আওয়ামী লীগ ফিরবে, বিগত 7-7.5 মাস যাবৎ বলে আসছি যে আওয়ামী লীগ ফিরবে। এবার খুব সম্ভবত সেটি বাস্তবতায় রূপ লাভ করতে যাচ্ছে। কারণটা হচ্ছে, এতদিন ধরে নানা পক্ষের মধ্যে কানাঘোষা চলছিল, আলাপ আলোচনা চলছিল, কিন্তু সব পক্ষের একমত হবার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। সেই একমত হবার ব্যাপারটি এতদিন হয়নি। বাংলাদেশে আওয়ামী লীগকে কারা ফেরাবে, এই মুহূর্তে রাষ্ট্রের প্রধান নীতি নির্ধারক কারা, প্রধান ক্রীড়াত্মক ভূমিকায় কারা অবতীর্ণ? বাংলাদেশ সেনাবাহিনী একমত যে আওয়ামী লীগ ফিরবে। বৈদেশিক যা সম্পর্কিত যারা বাংলাদেশের সাথে, প্রথমত ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো সবাই একমত যে আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগকে ফেরাতে হবে। তবে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহসায় বাংলাদেশে ফিরছে না, এটি মানতে হবে। এবং যখন তিনি ফিরছেন না, তখন বাংলাদেশে নেতৃত্বের প্রয়োজন। নেতৃত্ব, তার স্থলে একজন ভারপ্রাপ্ত দরকার, একজন সভাপতি দরকার ভারপ্রাপ্ত, একজন সাধারণ সম্পাদক। নিশ্চয়ই আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মী ওবায়দুল কাদেরকে মানবে না, কিংবা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে মানবে না। এই জন্য এই দুটি প্রধান পদে দুজন ভারপ্রাপ্ত নেতাকে খোঁজা হচ্ছে, খুব জোরালোভাবে সার্চ করা হচ্ছে, এবং তাদের মধ্য থেকে যারা দেশে অবস্থান করছেন এবং যারা কলঙ্কমুক্ত নেতৃত্ব, তাদের মধ্য থেকে খুব জোরালোভাবে খোঁজা হচ্ছে। আপনারা হয়তো বলবেন, আমার এই কথার সোর্স কি? আসলে অনেক কথার সোর্স দিয়ে আমি কোথা থেকে জানলাম, সেই কথা, সেই তথ্য আপনি আমাকে বোমা মেরে উড়িয়ে দিলেও আমি সেই তথ্য প্রকাশ করতে পারবো না। এবং যাদেরকে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য আলাপ হচ্ছে তারা জানেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন। আমি সঙ্গত কারণে এই মুহূর্তে নামগুলো বলছি না, আমার কাছে কয়েকটি নামের তালিকা এসছে, আমি নামগুলো বলবো না। কারণটা হচ্ছে, শেষ পর্যন্ত এই নামগুলো নাও থাকতে পারে। আগেই নাম বলে বিভ্রান্ত ছড়ানো আমি সমীচীন মনে করি না। অনেকে আগ বাড়িয়ে নামও বলে ফেলেন, কিন্তু আমি নাম বলবো না। দেশে বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য, সর্বজন গ্রহণযোগ্য এমন নেতৃত্ব সার্চ করা হচ্ছে, যে নেতৃত্ব আগামীর আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে এবং নির্বাচনের মাঠে পর্যন্ত নিয়ে যাবে এবং নির্বাচন পর্যন্ত করাবে, তেমন নেতৃত্ব খোঁজা হচ্ছে। বাংলাদেশে অবস্থানরত ক্লিন ইমেজের, যাদের কোনো কলঙ্ক নেই, এমনটা। কাজেই আওয়ামী লীগ ফিরছে, এবং এটি সহসায়, কারণ সব পক্ষ একমত। বিদেশ, বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের প্রধান 2-1টি রাজনৈতিক দল, আমি নাম বলবো না, প্রধান 2-1টি রাজনৈতিক দলও এতদিন একমত ছিলেন না, কিন্তু নানা কারণে এখন একমত হয়েছেন যে আওয়ামী লীগ ফিরতে হবে। কারণ আওয়ামী লীগ যদি না ফেরে, প্রধান সেই রাজনৈতিক দল, 2-1টি রাজনৈতিক দল, তারা তাদের স্বপ্ন, দীর্ঘদিনের স্বপ্ন ভঙ্গ হবে। তারা একুলো হারাবে, ওকুলো হারাবে। সেই জায়গা থেকে তারাও সম্মত হয়েছেন যে আওয়ামী লীগ ফেরুক, একসাথে রাজনীতি করবেন, এবং যেটি হয় একসাথে বাংলাদেশের যাতে বিজয় হয় তাতেই তারা সম্মত। কারণ তারাও বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যদি না ফেরে, তারাও যদি রাজনীতি থেকে হেরে যায়, তাহলে বাংলাদেশ হেরে যাবে। এই তীব্রভাবে এটি বুঝবার কারণে আওয়ামী লীগ ফিরবার জন্য তারাও সম্মত। তারা যেহেতু সম্মত, এই 7 মাসে তারাও নানাভাবে, নানা ক্রান্তিকালে ঢাল হিসেবে দাঁড়িয়েছে, নানা অনিষ্টকর কর্মকাণ্ড থেকে তারা বাঁচিয়েছে। সেই জায়গা থেকে আরও বড় ধরনের দেশের ক্ষতি হবার চাইতে তারাও এখন মনে করছেন, তাদের মধ্যেও পক্ষ বিপক্ষ আছে,
এবং পক্ষ বিপক্ষ অনেকে যারা উগ্রপন্থী তারা চাইছেন যে না আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না, আমরা গত 18 বছর যাবৎ বাইরে আছি, রাজনীতি করতে পারছি না, কট্টরপন্থী বেশিরভাগ। কিন্তু শীর্ষ নেতৃত্ব যদি চায় তাহলে তো কোনো সমস্যা নেই, সবাই একমত হবেন। শীর্ষ নেতৃত্ব বাস্তবতা বিশ্লেষণ করে মোহাম্মদ ইউনূসের সরকার এবং মোহাম্মদ ইউনূসের সরকারের সাথে যারা আছেন আপনারা বুঝতে পারছেন, সমন্বয়করা আছেন, আরও অন্যান্য উগ্রপন্থী রাজনৈতিক দল আছেন, তারা যেটি চাইছে সেটি চাইলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। কিন্তু প্রধান রাজনৈতিক দল নেতৃত্ব এটি বুঝতে পারছে, এই বোঝা থেকে তারাও এখন সম্মত হয়েছে যে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফেরুক, এবং আওয়ামী লীগ ফিরছে। এবং আমরা এটি আশা করি যে নেতৃত্ব যদি এর মধ্যে নির্ধারণ হয়ে যায় তাহলে ঈদের পর থেকেই আমরা রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন হতে দেখব। আওয়ামী লীগ ফিরছে, এটাই সত্য কথা। মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন, যে বিষয়টি আপনাদের জানা উচিত। আমি বিষয়টি আপনাদেরকে জানাবো এবং জানানোর পরে আমি আমার মতো করে কিছু এক্সপ্লেইন করব। ক্যান্টনমেন্টের মিটিংয়ে শারজিৎ এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয়, তখন হাসনাত এবং শারজিৎ পুরো ডিনাই করে এবং ওরা একদম ক্লিয়ার বলে দেয়, আপনি এটা করলে 5 তারিখের মতো উল্টো ইমেজ তৈরি হবে এবং সারা বাংলাদেশে আপনি ভিলেন হয়ে যাবেন। কত ভয়ঙ্কর একটি ব্যাপার, এই বিষয়টি কিন্তু আমরা কেউ জানতাম না। তারপরে ওয়াকার সাহেব কি জবাব দেয়, সঙ্গে সঙ্গে আই কেয়ার নাথিং, কে কি বললো আমার যায় আসে না। ওয়াকার সাহেবের এত সাহস কোথা থেকে আসে? ওয়াকার সাহেব কি তিনি ইন্ডিয়ার দালালি করছেন? ইন্ডিয়া কি তাকে শক্তি যোগাচ্ছে? আওয়ামী যে পতিত সরকার তারা কি ওয়াকার সাহেবকে পেছন থেকে কলকাঠি নাড়ছে? এটা ওয়াকার সাহেবকে অনতিবিলম্বে জবাব দিতে হবে 18 কোটি বাংলাদেশের জনগণের কাছে। তারপরে কি বলেছেন, হাসনাত এবং শারজিদের সাথে 11 মার্চ, আজকে কত তারিখ, তারিখটি দেখে নিচ্ছি আমি, 21 মার্চ, 10 দিন আগে ওয়াকার সাহেব হাসনাত এবং শারজিদকে প্রস্তাব দেয় ঠিক দুপুর 2টা 30 মিনিটে আওয়ামী লীগকে ভিন্ন রূপে, ভিন্নভাবে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাসনাত এবং শারজিদকে, কিন্তু সেটা তারা প্রত্যাখ্যান করে দেয়। কি ভয়ঙ্কর একটি ব্যাপার। পিনাকি দাদা এই পোস্টটি করেছেন এবং পিনাকি দাদা তিনি নিচে যে বিষয়টি লিখেছেন, ওয়াকারকে শুধু একটা কথাই বলবো, নাটক কম করো প্রিয়, মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবা না। তালেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা 32 নম্বরে দেখিয়ে দিয়েছি। শিরিন শারমিন প্রীতি মারাও, তাই না? সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। খালেদ মোশাররফ সাহস দেখিয়েছিলেন। আওয়ামী লীগ আর ফিরবে না, ফিরতে দেওয়া হবে না, ফুল স্টপ। পিনাকি দাদা লাস্টে তিনি মন্তব্যটি করেছেন। এখন আমি কিছু প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। তিনি আজকে একটি ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন, আমি মন্তব্যটি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্ক্রিনে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, প্রধান উপদেষ্টা। এটি প্রত্যেকটা হচ্ছে নিউজ মিডিয়া, এই বিষয়টি কিন্তু আজকে ছয়লাভ হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক ইতিমধ্যে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, প্রতিবারের ঝড় হয়ে যাচ্ছে। রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক 1:30টার সময়, রাত 1:30টার সময় এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করার প্রতিবাদ ইতিমধ্যে আওয়াজ সর্বমহলে এই আওয়াজ উঠেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই, প্রধান উপদেষ্টা এই কথাটি বলছেন, তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বলছেন? আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, আমরা আওয়ামী লীগকে অবশ্যই পুনর্বাসন হতে দিব, আমাদের কোনো বাধা নেই, কিন্তু প্রশ্নের উত্তরগুলো আপনাকে এবং আওয়ামী লীগকে দিতে হবে। এই যে জুলাই আগস্টে 2000 মানুষ শহীদ হয়েছে, প্রত্যেকের জীবন ফিরিয়ে দিতে হবে এবং 30 থেকে 40 হাজার মানুষের হাত পা চোখ হারিয়েছে, প্রত্যেকের হাত পা চোখ ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ যদি পারে তাহলে তারা পুনর্বাসন হবে কিনা সেটা জনগণ চিন্তা করবে। 2013 সালে শাপলা চত্বরে, ঐতিহাসিক শাপলা চত্বরে শত শত হাজার হাজার আলেমকে নির্বিচারে তাদেরকে হত্যা করে গুম করে দেওয়া হয়েছে লাশ, সেই লাশগুলোকে ফিরিয়ে দিতে হবে। আপনারা জানেন যে বিটিআর হত্যাকাণ্ডের নামে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আওয়ামী লীগ সরকারে আসার সাথে সাথে এবং তাদের ক্ষমতাকে ধীরকায়িত করার জন্য, এবং ভারতীয় প্রেসক্রিপশনে এই ভারতীয় দাসী শেখ হাসিনা তিনি যেভাবে আমাদের দেশপ্রেমিক 57 জন অফিসারকে, সেনা অফিসারকে নির্বিচারে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলে এবং সেটা নিয়ে প্রহসন পর্যন্ত করে, সেই 57 জন সেনা অফিসারের লাশ ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ এটা পারবে কিনা সেটার উত্তর দিতে হবে। আওয়ামী লীগ গত 17 বছরে $234 বিলিয়ন বিদেশে তারা পাচার করেছে, লুটপাট করেছে। এই অর্থ বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আওয়ামী লীগকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার পরে তাদের বিচারের সম্মুখীন হইতে হবে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে আওয়ামী লীগ পূরণ করতে পারে, জনগণ চিন্তা করবে আওয়ামী লীগ দেশে পুনর্বাসিত হবে কিনা, লাউড অ্যান্ড ক্লিয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি এই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে পারেন তাহলে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত তিনি নিতেই পারেন। তবে আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আমরা আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি, আমরা বিশ্বাস রাখতে চাই আপনার উপরে,
আপনি দেশবাসীকে ভালো কিছু দিয়ে ভালোভাবে সসম্মানে আপনি মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন, আমরা এটাই আশা করি। জাতীয় পার্টিকে এবার জায়গা মতো ধরা হয়েছে। সেটা কি? মনোনয়ন বাণিজ্য। মনোনয়ন বাণিজ্য নিয়ে জাতীয় পার্টি একটা লম্বা সময় পার করেছে। গত 3টা নির্বাচনে এই যে জাতীয় পার্টি কেন আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করলো, এর অন্যতম একটা কারণ হচ্ছে মনোনয়ন বাণিজ্য। মনোনয়ন বাণিজ্য হয়েছে দুইভাবে। এক হলো যে আমরা সরকারে যাব আর আমাদেরকে কিছু আসন দেবে 50টা 60টা, সুতরাং তোমাকে আমি দেবো, টাকা দাও। দেখেন এই যে সালমা ইসলাম, এই যে যমুনা গ্রুপের, উনি এই জাতীয় পার্টির থেকে মানে নমিনেশন পান কি কারণে? টাকা, আর কিচ্ছু না। উনি আর কি এমন রাজনীতির বুদ্ধি আছে আমি জানি না, কিন্তু টাকা আছে এই গ্রুপের। যমুনার বাবুল সাহেবের প্রচুর টাকা, এখন তো উনি মারা গেছেন, এখন ওনার স্ত্রী আছেন, সেই টাকা দিয়ে মানে বাবুল সাহেব যখন জীবিত ছিলেন তখন বাবুলের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। মন্ত্রীও পর্যন্ত মনে হয়েছিল এই সালমা ইসলাম, আর দিয়ে গেছে। যদি কখনো নির্বাচনে সরাসরি নির্বাচনে জয়ী না হয়েছে, সংরক্ষিত আসনে তাকে দেওয়া হয়েছে। আর কি মহিলা নেই জাতীয় পার্টিতে? আছে তো, কিন্তু ওই বাবুল সাহেবের স্ত্রী সালমা ইসলামের মতন ওই টাকা তো নেই। সুতরাং ওই টাকার কারণে তাকে নমিনেশন দেয়া, তারপরে হচ্ছে ওই মন্ত্রিত্ব পদে দেয়া, মানে মোট কথা এইগুলো হলো ওদের কাছ থেকে টাকা কালেকশন করা। এবং জিএম কাদের সাহেব, শরীফা কাদের সাহেব, দুজনের কথাই শোনা যায় যে এরকম তারা সরাসরি যে টাকা নিয়ে আসতো ব্যবসায়ী বা বিভিন্ন গ্রুপের কাছ থেকে। আর এই সমস্ত তো একাধিক মানে জাতীয় পার্টির মোটামুটি 4-5 জনের এই কাজই ছিল কালেকশন করা। এই নিয়ে দলের মধ্যে হাতাহাতি মারামারি হচ্ছে যে আমি টাকা দিলাম, ও টাকা দিল, আমার নমিনেশন করি। এইবার কিন্তু এই মনোনয়ন বাণিজ্য অর্থ পাচার দিয়ে দুদক একটা অনুসন্ধান শুরু করছে। যদি এখন বলা হবে যে জিএম কাদের কালকে যে তাদের ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছে, তখন বলছে যে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই, নিরাপত্তা দিতে পারে না, সরকারের বিরুদ্ধে কথা বলছে। তবে কথা তো কালকে বলছে। আর এই যে অনুসন্ধান করছে দুদক, এটা তো অনেক লম্বা অনুসন্ধান করছে, অনুসন্ধান করে কিছু তথ্য সামনে আনছে। এখন খবর আছে এখানে সংবাদ সম্মেলনে বলা হচ্ছে দুদকের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। জিএম কাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলছে যে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে সংরক্ষিত আসন তো একটা কোটা পাবে তো 3 জন 4 জন 5 জন, সেই আসনে 18,10,00,000 টাকা ঘুষ গ্রহণ করা হয়। সত্য এটা, অনেক তথ্য বেড়ে আসবে। এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের উল্লেখ করে অভিযোগ আরো বলা হয়, চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের এমপি হন। দেখেন টাকা, ওই যে চুক্তি অনুযায়ী যে টাকা দেয়নি তারা বহিষ্কার করছে, সেই জায়গায় শরীফা কাদেরকে ঢুকাইছে। এই কাজই করে গেছে তারা। মানে অর্থ মনোনয়ন বাণিজ্য সরকারি বিভিন্ন থেকে যদি নির্বাচনে আরো টাকা দাও, এইসব করা ছাড়া ভালো কোনো আদর্শিক কারণ জাতীয় পার্টির মধ্যে নেই, যে কারণে তারা ওই আওয়ামী লীগের জোট থেকে বের হয়ে আসতে পারেনি, নিজের পায়ে দাঁড়াতে পারেনি। পদে পদে দুর্নীতি, অনিয়ম এবং এই যে ঘুষ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য। দুদকে আসা অভিযোগে আরো বলা হয় জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন, যা পরে বিদেশে পাচার করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি 301 সদস্য বিশিষ্ট হলেও, দেখেন জাতীয় পার্টি 301 সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে 600 থেকে 650 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। মানে মানে তোমারে আমি কেন্দ্রীয় কমিটিতে ঢুকাবো, তোমাকে ভাইস চেয়ারম্যান করবো, তোমাকে অমুক করবো, যে যত বেশি টাকা দিছে সে সেই পদ গ্রহণ করছে। আর কিছু লোকজন আছে মানে সুবিধাভোগী, নানান কারণে একটা দলের প্রোটেকশন চায়, তো সেই কারণে তাদের সুবিধা হয়। তো সেই কারণে এই বাণিজ্য হয়েছে যে 301 জন হচ্ছে তাদের অনুমোদিত, হ্যাঁ বর্তমানে সেটা চলে গেছে 650 টাকা। টাকা টাকা দাও আর আসো, দলের তুমি নেতা হও। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী জিএম কাদেরের নামে 49,88,000 টাকা, ব্যাংকে 35,95,000 টাকা এবং 84,98,000 টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। এটা হলো তার বৈধ। আর তার স্ত্রী শরীফা কাদেরের নামে 60,000 টাকা, ব্যাংকে 28,09,000 টাকা এবং 80 লাখ টাকা মূল্যের আরো একটি জিপ গাড়ি রয়েছে। তার স্থাবর সম্পদের মধ্যে লালমনিরহাট এবং ঢাকায় জমি এবং ফ্ল্যাট রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখ করা হয় দুদকের যে জিএম কাদের সিঙ্গাপুর, লন্ডন, সিডনি সহ বিভিন্ন দেশে নামে বেনামে সম্পদ পাচার করেছে। দুদকের গোপন অনুসন্ধানে জিএম কাদের বিরুদ্ধে আসা অভিযোগের যথেষ্ট প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। কি আর বলবো, মানে জাতীয় পার্টি একটা হলো মানে বেচাকেনার একটা দল। পালিয়ে সুইজারল্যান্ড এসেছি, তোমরাও যার যার অবস্থান থেকে পালাও, আপা আসছে। বৃহস্পতিবার রাতে ফেসবুকে হঠাৎ এমন পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু কি কারণে হঠাৎ এমন পোস্ট করলেন প্রেস সচিব? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে।
সুইজারল্যান্ডের একটি রেলওয়ে স্টেশনে তোলা বেশ কিছু ছবি দিয়ে বৃহস্পতিবার রাত 11টায় নিজের ফেসবুকে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি লিখেছেন, পালিয়ে সুইজারল্যান্ড এসেছি, তোমরাও যার যার অবস্থান থেকে পালাও। আপা ইজ ব্যাক, সাথে তার টিম ও নাহিদ রেইন্স। প্রেস সচিবের এই পোস্ট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তিনি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরা নিয়ে রসিকতার ছলে পোস্ট করেছেন সেটা স্পষ্ট, কারণ তিনি সুইজারল্যান্ড যাননি, তিনি দেশেই আছেন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। ওই পোস্টে নাহিদ রেইন্স নামে একজনের নাম উল্লেখ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। নাহিদ রেইন্স মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন আওয়ামী অ্যাক্টিভিস্ট। আওয়ামী শাসনামলেও বিরোধী দলগুলোকে নিয়ে উস্কানি ও প্রোপাগান্ডামূলক ভিডিও বানাতেন। তবে শেখ হাসিনার পতনের পর থেকে আবারও সামাজিক মাধ্যমে একের পর এক প্রোপাগান্ডামূলক তথ্য শেয়ার করে যাচ্ছেন নাহিদ। কখনো গদি লড়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের, কখনো বলছেন শেখ হাসিনা ফিরছেন, আবার কখনো আওয়ামী লীগের সবাইকে সংঘবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছেন।